আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও ৬০ জনের মৃত্যু, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। বঙ্গভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমতি, চলমান বিধিনিষেধ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত। বোট ক্লাবে পরিমণির সাথে কি ঘটেছিল, সিসিটিভি ফুটেজ প্রকাশ, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসামিরা। অমির বাসায় অভিযান, শতাধিক পাসপোর্ট জব্দ। বোট ক্লাবের বিষয়ে পদক্ষেপ দাবি এমপি হারুনের। করোনা থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিমণি নিয়ে নাটক, বললেন বিএনপি নেতারা। ৬ দিনেও সন্ধান মেলেনি ইসলামিক বক্তা আদনানের। ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারে, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেল ৪৬ বছরে বিদেশে পাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা। রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা, খতিয়ে দেখা হচ্ছে বললেন অর্থমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনার মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে, বাড়তির দিকে শনাক্তের হারও। গত ২৪ ঘন্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত প্রায় ৪,০০০, যা ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ। আন্তঃজেলা যোগাযোগ অন্তত ২ সপ্তাহের জন্য বন্ধ না করলে ভারতের মতো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার ক্রমেই বাড়ছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় ২৪ ঘন্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৬০ জনের মাঝে ৩৬ জন পুরুষ ও ২৪ জন মহিলা। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩,২৮২ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩,৯৫৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮,৩৭,২৪৭ জন। ২,৬৭৯ জন সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭,৭৩,৭৫২ জন। পরীক্ষার বিপরীতে ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৬.৬২, সুস্থ ৯২.৪২ ও মৃত্যুর হার ১.৫৯। ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ এখনও ১০%-এর নিচে। বরিশাল বিভাগের পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও রাজশাহী ও খুলনা বিভাগে সংক্রমণ ঊর্ধ্বমুখী। আমরা যদি শতকরা হারে বিবেচনা করি যে ঢাকা শহরে কত, এখনো সেটি কিন্তু ১০%-এর নিচে আছে। আর শনাক্তের যে হারটি আছে সেটি এখনো অন্য যে কোনো জেলার তুলনায় ঢাকাতে কম আছে, কিন্তু সারা বাংলাদেশের চারপাশ থেকে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং আন্তজেলা যদি যাওয়া আসাটি চলতে থাকে, তাহলে কিন্তু ঢাকাতেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। এদিকে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি জোরদারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সরকার অলরেডি সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা লকডাউন এবং কঠোর বিধিনিষেধ স্থাপন করেছে, কিন্তু বাকি জেলাগুলোতেও স্ট্রিক্ট লকডাউনের আওতায় নিয়ে আসতে হবে এবং অন্য জেলার সাথে যে যোগাযোগ সেগুলোকে বিচ্ছিন্ন করে রাখতে হবে অন্তত আগামী ২ সপ্তাহ। তাহলে হয়তো আমরা কিছুটা নিশ্চিত থাকতে পারবো। তাছাড়া কিন্তু এই ভেরিয়েন্ট যদি বাংলাদেশের সব জেলায় ছড়িয়ে যায়, আবার এই ভারতের মতো পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। শর্ত সাপেক্ষে বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গভ্যাক্স ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। শর্ত মেনেই প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আগস্টে দেশে আসবে। রবিবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসির সভায় দেশের একমাত্র করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্লোব বায়োটেকের ভ্যাকসিন বঙ্গভ্যাক্স সহ ৩টি কোম্পানির টিকার অনুমোদন দেওয়া হয়। অন্য ২টি টিকা হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও চীনের সিনোভ্যাকের করোনাভ্যাক। বৈঠক শেষে বিএমআরসির কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের এই টিকা মানুষের শরীরে ট্রায়ালের আগে অনেক শর্ত পূরণ করতে হবে। মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগের আগে শিম্পাঞ্জি ও বানরের উপরও পরীক্ষা চালাতে হবে। একটা বঙ্গভ্যাক্স বাংলাদেশি, আর একটা চীন থেকে ওনারা আবেদন করছেন, আর একটা হচ্ছে ভারত বায়োটেক ইন্ডিয়ার। ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে করলে পারে আমরা অনুমোদন দিতে পারবো। আমরা প্রত্যেক সিআরওকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। দীর্ঘ সময় অপেক্ষার পর করোনা টিকার মানুষের উপর পরীক্ষা চালানোর অনুমোদন পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। যে আমরাও খুশি যে
আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর বলেন, গ্লো বায়োটেক বলেন, এটা সারা পৃথিবীর কাছে আজকে যেটা নাম ছড়াই গেছে যে বাংলাদেশ ভ্যাকসিন বানাইতে পারে। জনগণের জন্য করতেছি, যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে তো এটা দায়ভার সরকারের, আমার সাথে সরকারকে নিতে হবে। তো সেই জন্য গভর্নমেন্ট মনে করছে যে না, এটা করা উচিত, আমরা করবো, এটাতে কোনো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি বাইরে যোগাযোগ শুরু করছি, কারণ এই বানানোর টেস্ট সাধারণত আমাদের বাংলাদেশে কোনো হয় না। এদিকে করোনা টিকার পরিস্থিতির সার্বিক চিত্র সচিবালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চায়না থেকে ভ্যাকসিন আনার জন্য যা যা যেগুলো স্বাক্ষর করতে হয় চুক্তিগুলো, এগুলো আমরা যাচাই বাছাই করে বহুবার বসে সেগুলো আমরা সই স্বাক্ষর করে চায়নায় পাঠিয়ে দিয়েছি। এখন অপেক্ষায় আছি যে তারা একটা শিডিউল দিবে যে কবে এবং কত পরিমাণে ভ্যাকসিন তারা কখন দিবে। এই বিষয়টির অপেক্ষায় আমরা আছি। এখনো সেই তথ্যটা আমরা পাইনি, আমাদেরকে জানানো হয় নাই চায়নার পক্ষ থেকে। আগামী শনিবার থেকে সিনোফার্মের 5 লাখ টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ মধ্যরাত শেষ হওয়ার কথা থাকলেও এখন তা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। তবে এবার নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউন সহ কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সকল পর্যটন রিসর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে যান চলাচল করবে। যেখানে সংক্রমণ বেশি সেখানে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন, কারিগরি কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই কার্যক্রমটা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে আমাদের অতি সংক্রমণ হয়েছে সেখানে ইতিমধ্যে কঠোর বিধিনিষেধের মাধ্যমে আমরা সেই কার্যক্রমগুলো করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা সুন্দরবন এবং এর জীববৈচিত্র্যের বিষয়টি গুরুত্ব দিয়ে করা হবে। তিনি বলেন, সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্য প্রাণী রক্ষায়, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিং সহ নানাবিধ ব্যবস্থা নেওয়ার কথাও জানান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এদিন সংসদে শিশু দিবাযত্ন কেন্দ্র বিল 2021 পাস হয়। চলচ্চিত্র তারকা পরিমণির অভিযোগ, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে, জোর করে করানো হয়েছে মদ্যপান। আসলে কি ঘটেছিল সেদিন ঢাকার অদূরে বোট ক্লাবে? সিসিটিভির ফুটেজে দেখা গেছে কখন সেখানে গেছেন আর কখন কিভাবে বোট ক্লাব থেকে বেরিয়েছেন পরিমণি। এদিকে পরিমণির মামলার গ্রেফতার ব্যবসায়ী তুহিন সিদ্দিকী অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। ঘটনায় পাসপোর্ট আইনে দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে। বুধবার রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। গাড়িটি ছিল তুহিন সিদ্দিকী অমির। গাড়ির সামনের দরজা খুলে নামেন চিত্রনায়িকা পরিমণি। পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন অমি, পরিমণি, কস্টিউম ডিজাইনার জিমি ও তার বোন বনি। সিসিটিভির ফুটেজে দেখা যায় পরিমণির গাড়ির পেছনেই সাদা একটা গাড়িতে আসেন আরও কয়েকজন। রাত 12:23 অমি, জিমি ও অন্যদের সাথে ক্লাবে ঢোকেন পরিমণি। সেই সময় তার পেছনে আরও একজনকে ঢুকতে দেখা যায় সিসিটিভির ফুটেজে। রাত 2টার সিসিটিভির ফুটেজে দেখা যায় অচেতন পরিমণিকে নিয়ে বের হন জিমি ও একজন সিকিউরিটি গার্ড। পেছনে দৌড়াচ্ছিলেন জিমির বোন বনি। তাদের পেছনে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন অমি। গাড়িতে ওঠার সময় আঙ্গুল তুলে ইঙ্গিত করতে দেখা গেছে অমিকে। পরিমণিকে সাদা গাড়িতে তোলা হলেও ক্লাবে এসেছিলেন কালো গাড়িতে। অমি নাসির উদ্দিন সাহেব, যিনি আমাদের এই পরিমণি মামলার আসামি, তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার পাশাপাশি যে পরিমণিরও একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তো
এই মামলায় যদিও পরিমণির মামলায় যদিও অমি আসামি হয়েছে, কিন্তু এর আগেও পরিমণির সাথে তার যে একটি সখ্যতার বিষয় পুলিশের মধ্যে জানতে পেরেছে। তো এর সূত্র ধরেই পরিমণির বিষয়ে যে মামলাটি সাভার থানায় হয়েছে, সেই মামলার তদন্তের প্রয়োজনে ঢাকার সাভার থানা পুলিশ অমির অফিসে যায় এবং সেখানে গিয়ে অবৈধ পাসপোর্ট রাখার দায়ে সেখানে দক্ষিণখান থানায় একটি মামলা রুজু করে। রিমান্ডের প্রথম দিনে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি গোয়েন্দাদের। পরিমণি ওনাকেও জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি, ওনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, একই সাথে সাথে গ্রেপ্তারকৃত আসামিদের কাছেও কথা বলেছি। প্রাথমিকভাবে উভয় পক্ষের সাথে কথা বলে ওখানে যে মারপিট, ভাঙচুর এবং শ্রাব্য ভাষায় গালাগালাজের একটা জিনিস ঘটেছে, এই জিনিসটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত। বাদবাকি জিনিসগুলো আরও তদন্তের মধ্য দিয়ে সেই জিনিসগুলো বের হয়ে আসবে। রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করলে কখন, কোথায়, কিভাবে, কোন ঘটনাটা হয়েছে এই সম্পর্কে দেশবাসীকে জানানোর পাশাপাশি বিজ্ঞ আদালতকে আমরা অবগত করতে পারব। নায়িকা পরিমণি ফেসবুকে এবং পরে বিভিন্ন গণমাধ্যমের কাছে অভিযোগ করার পরেই পাল্টে যায় দৃশ্যপট। এখানে ডোবা আছে, কাইটা 300 টুকরো করে ভাষায় দিব। মামলা নেয় পুলিশ। কয়েক ঘন্টা পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি এবং আরও 3 নারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 1000 পিস ইয়াবা ও বিদেশি মদ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বোট ক্লাবের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ। ক্লাবটি তুরাগ নদীর পাড় দখল করে বানানো কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে হারুনুর রশিদ এই অনুরোধ জানান। গত পরশুদিন একটা ঘটনায় আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। বোট ক্লাবটির ব্যাপারে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটির সভাপতি আমাদের পুলিশের প্রধান। সেই ক্লাবটি আজকে নদীর মধ্যে অবস্থিত, যেটা আজকে ভাইরাল হচ্ছে বিভিন্ন অ্যাপে। দেখা যাচ্ছে তুরাগ নদীর পাড় দখল করে ওই ক্লাবটি হয়েছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। পাশাপাশি মাননীয় স্পিকার কিছুদিন আগে একটা মাত্র 20-21 বছরের মেয়ে মুনিয়া, সে ব্যভিচারের শিকার করলো, কারা করলো, তার বিরুদ্ধে তাদের এই অপরাধের সাথে কারা জড়িত তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সাথে রাজনৈতিক সহ অবস্থান সম্ভব নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য প্রমাণ করে দেশে বিরোধী দল থাকুক, আওয়ামী লীগ তা চায় না। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও তার মুক্তি, গণতন্ত্র ফেরানো এবং করোনা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই নায়িকা পরিমণির বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আলোচনার সভায় দলটির নেতারা অভিযোগ করেন, একদলীয় বাকশাল কায়েম করতে 1975 সালে মাত্র 4টি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এখন নতুন নতুন আইন করে আবারও গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। অদ্ভুত কাণ্ড দেখেন, যে যারা গণতন্ত্রকে হত্যা করলো বাকশাল তৈরি করে, যারা সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল, পত্রপত্রিকা বন্ধ করে দিল, তারা বলছে বিএনপি আর গণতন্ত্র একসাথে না। অথচ এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এই যে মিথ্যাচার, প্রতি মুহূর্তে আপনার জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, এটাই হচ্ছে কিন্তু ওদের মূল কাজ। এত অত্যাচারের পরেও কিন্তু বিএনপি দুরবস্থার মধ্যে নেই ইনশাআল্লাহ, এই কথাটা আমি হলফ করে বলতে পারি। সময় আসবে বিএনপির নেতা কর্মীরা এই গুণ, খুন, হত্যা, গুলি এর প্রতিশোধ বিএনপি নেতা কর্মীরা একসময় নেবে। বিএনপির সাথে রাজনৈতিক সহ অবস্থান সম্ভব নয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব ওবায়দুল কাদের। তিনি বলছেন, বিএনপির সঙ্গে একসঙ্গে বাস করা যায় না। তাদের আসল চরিত্র, আসল যে মানসিকতা সেটি বেরিয়ে আসছে, যে তারা কোনো বিরোধী দল চায় না। তারা শক্তিশালী বিরোধী দল তো দূরের কথা, কোনো বিরোধী দলই চায় না। বিএনপি কারো দয়ার দল নয়। বিএনপি সম্পূর্ণভাবে তার অস্তিত্ব নিয়ে টিকে আছে জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে। খুব লাফালাফি হচ্ছে কিন্তু কি হচ্ছে পরিমণি, হুইজ পরিমণি? আমরা কি বুঝি না যে এখন আবার সেই ডাইভার্সন, আবার সে অন্যদিকে নিয়ে যাওয়া?
কারণ এখন আপনার যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মুক্তি নিয়ে যখন কথা উঠছে, যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে, যখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগের একেবারে ব্যর্থতা, চরম ব্যর্থতা, কোভিড যখন চরমে উঠছে, তখন আবার একটা এনে হাজির করা হয়েছে। বিএনপির মহাসচিব জানান, বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, সুচিকিৎসা হচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির দুর্নীতি বিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। দলীয় অনেক এমপিরাও সাজা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত কেউ আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনোভাবেই মনোনয়ন পাবে না। দুর্নীতি করে যারা দেশ বিদেশে অর্থ পাচার করেছে বা সম্পদ গড়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য ভূতের মুখে রাম রাম। মন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসায়ী বা আমলা হোক, দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত কেউ মনোনয়ন প্রত্যাশী হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, একদলীয় শাসন কায়েম করে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষের জীবনে নিরাপত্তা নেই। বিএনপি নেতাকর্মী সহ প্রতিনিয়ত সাধারণ মানুষ গুম খুনের শিকার হচ্ছে। 1975 সালে একদলীয় বাকশালের সময় সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল, এখনও ঠিক একই কায়দায় গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বলেন, নির্যাতন নিপীড়ন চালিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায়। 1970 সালে সাধারণ জনগণ যাদের উপর আস্থা রেখেছিল, তারা সেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। পরবর্তীতে তারা গণতন্ত্রকে হত্যা করে। আবার 50 বছর পরে এসে তারা তাদের চিরাচরিত চারিত্রিক বৈশিষ্ট্য জাতির সামনে আবারও উন্মোচন করে এবং তাদের মধ্যে যে গণতন্ত্র নাই, গণতন্ত্রে যে তারা বিশ্বাসী না, তারা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী, সেটি আবারও তথায়িত করে। যে গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, যা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। কিন্তু দুর্ভাগ্য আমাদের আর কি, যে যাদের উপর আমরা খুব ভরসা করেছিলাম, তারা আমাদেরকে বঞ্চিত করেছে। তারপরে দেশে সব দল বাতিল করে একদলীয় স্বৈর শাসন কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে জবাই করা হলো। 6 দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের। তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। দুপুরে এক সংবাদ সম্মেলনে আদনানের স্ত্রী সাকিবুন নাহার জানান, এই ইসলামিক বক্তা কোনো রাজনীতির সাথে জড়িত নন, তবে ভূ রাজনীতির বিভিন্ন বিষয় এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলতেন আদনান। নিখোঁজ হওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলেও মনে করেন তিনি। ইসলামিক বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান গত 10 জুন রংপুর থেকে ঢাকায় আসার সময় রাতে নিখোঁজ হন। দুজন সফরসঙ্গী ফিরোজ ও মুহিব এবং তাদের গাড়ির ড্রাইভার আমিরও নিখোঁজ হন সেই রাতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আদনানের স্ত্রী সাবিকুন নাহার বলেন, অত্যন্ত নিরীহ ও পড়ুয়া আদনান কোনো রাজনীতির সাথে জড়িত নন। নিখোঁজ হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তবে ব্যক্তিগত শত্রুতার কারণে তিনি নিখোঁজ হয়েছেন এমনটাও মনে করছেন না সাবিকুন নাহার। 4 জন মানুষ কার সহ, এটা অবশ্যই কোনো প্রাইভেট
কোনো সংস্থার কাজ হতে পারে না, জাস্ট এটুকুই আমার ধারণা। এটা কোনো প্রাইভেটভাবে তাকে গুম করা হয়েছে এটা হতেই পারে না। অনেক সময় ওনার ব্যাপারে অনেকে অনেক রকমের কথা বলতেন, তো মনে হয় যে এজন্যই কি ওনার উপরে কোনো প্রেশার এলো কিনা, বা এজন্যই উনি এত বড় একটা ঘটনার শিকার হলেন কিনা, এজন্যই ওনার লাইফটা বিপন্ন কিনা। আবার কখনো মনে হয় উনি জিওপলিটিক্স নিয়ে আলোচনা করতো, পলিটিক্যাল সায়েন্টিস্ট বা সায়েন্স নিয়ে কথা বলতো, সবাইকে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করতো। ওনার লেকচারগুলো শুনলে দেখবেন, তো মনে হয় এটা কি ইন্টারন্যাশনালি কোনো একটা গোয়েন্দাদের বিষয় কিনা। এক এক সময় আমার মনে এটা আমার হতেই পারে। সাবিকুন নাহার জানান, আইন প্রয়োগকারী প্রায় সকল সংস্থার কাছেই সাহায্যের জন্য গেছেন তিনি। সবাই আশ্বাস দিলেও এখনো ফিরে আসেননি আদনান। স্বামীকে ফিরে পেতে শেষ ভরসা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান সাবিকুন নাহার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিন, আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবার এই নিউজটা পৌঁছায় দিন। উনি যেন অতি সত্বর অনেক অল্প সময়ের মধ্যে উনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ। এই পরিবারকে আইনি সহায়তা দেয়া আইনজীবী বলেন, 4 জন মানুষের একসাথে নিখোঁজ হওয়া একটা অস্বাভাবিক ব্যাপার। তবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ দক্ষ। তারা চাইলে আবু তহা মোহাম্মদ আদনান তার পরিবারের কাছে ফিরে আসতে পারেন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আদনান তোহাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, বার হোক আর রিসর্ট হোক, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। আদনান তৌহিদের কথা আমরা শুনেছি, আমরা দেখবো এটা কোথায় কি অবস্থায় আছে। আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। দেখুন, যারাই আইন মানবে না, যারাই আইন ভঙ্গ করবে, রিসোর্ট হোক, বার হোক, যেখানেই যে আইন ভঙ্গ করলেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এবং আসবে ভবিষ্যতে। বেড়েই চলছে বিদেশে অর্থ পাচার। গবেষণায় উঠে এসেছে গেল 46 বছরে দেশ থেকে প্রায় 8 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুদকের হিসেবে গেল 3 বছরে অর্থ পাচারের মামলা হয়েছে 77টি। বিশেষজ্ঞরা বলছেন, তদারকি সংস্থার উদাসীনতা এবং অপরাধ দমনে রাজনৈতিক সদিচ্ছার অভাবেই বাড়ছে এমন ঘটনা। আর দুদকের প্রধান আইনজীবী বলছেন, আইনি দীর্ঘসূত্রিতা এবং দৃশ্যমান সাজা না হওয়ায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতেছে। সম্প্রতি আবারও জাতীয় সংসদে উত্তাপ আলোচনা হয়েছে অর্থ পাচার নিয়ে, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন তিনি জানেন না কারা বিদেশে নিয়ে যাচ্ছে মানুষের কষ্টার্জিত উপার্জন। কেমন করে হয়, কারা করে সেটা আমি জানি না। এদিকে বিভিন্ন সময় দেশ থেকে মুদ্রা পাচারের ঘটনা ঘটলেও এবার তা বাড়ছে আশঙ্কাজনক হারে। তবে কি পরিমাণ পাচার হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই খোদ আর্থিক অপরাধ নিয়ে কাজ করা তদারকি সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছেও। তবে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে বিগত 46 বছরে অর্থ পাচার হয়েছে 7,98,327 কোটি টাকা। গবেষণায় দেখা যায়, পাচার করা অর্থের 30% অবৈধ ব্যবসা, বৈদেশিক মুদ্রায় রূপান্তর 25%, ঘুষ বাণিজ্যে 25%, বাকি 20% যাচ্ছে বিলাসী জীবনযাপনে। দুদক বলছে, অর্থ পাচারের সাথে চুনোপুটি নয়, বরং রাঘব বোয়ালরাই জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, তদারকি সংস্থার যথাযথ দায়িত্ব পালন না করাই অর্থ পাচার বাড়ার অন্যতম কারণ। মানি লন্ডারিং 2012-এর বর্তমানে সাজা হলো মাত্র 12 বছর। মামলার প্রতিটা ধাপে ধাপে উচ্চতর আদালতে আসে। উচ্চতর আদালতে আসলেই সেখানে তো আমাকে লিগ্যাল ফাইট দিতে হচ্ছে। তো লিগ্যাল ফাইট দিতে হলে সেটা সময় যাচ্ছে। অর্থ পাচারের সাথে জড়িত তাদের একটা বড় অংশ, বিশেষ করে রুই কাতলা জাতীয়, যারা আসলে ক্ষমতার সাথে, রাজনীতির সাথে সম্পর্কিত। তবে এ ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কথা বলতে অপারগতা প্রকাশ করলেও বাংলাদেশ ব্যাংক বলছে, মুদ্রা পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। হয়তো একটা মেশিন আনবে, সেখানে 50 কোটি টাকার মূল্য তার, সেইখানে হয়তো 60 কোটি টাকা করতে পারে। এই যে ওভার করলো 10 কোটি টাকা, সেইটা নিয়ে একটা মানি লন্ডারিং হয়ে যেতে পারে, বাইরে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংক, সমস্ত ব্যাংকগুলোকে কিন্তু এরকম একটা নির্দেশনা দেওয়া আছে।
গবেষণায় উঠে এসেছে বিশ্বব্যাপী প্রতি বছর অর্থ পাচার হয় প্রায় 166 লাখ কোটি টাকা, যা বৈশ্বিক জিডিপির 5% সমান। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয় তা জিডিপির 2.5 থেকে 3% পর্যন্ত। এর বিরুদ্ধে যা মামলা হয় তা সিন্ধুতে বিন্দু মাত্র। তাই বিশেষজ্ঞরা বলছেন এখনই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দেশবিরোধী এই কর্মকাণ্ড। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন মুদ্রা পাচার নিয়ে তারও মনোকষ্ট আছে। জানান আইন আরও শক্তিশালী করার মাধ্যমে পাচার রোধ করা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি বলেন মানুষ কেন অর্থ পাচার করছে তা খতিয়ে দেখতে হবে। দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারলে বিদেশে অর্থ পাচারের প্রবণতা কমে যাবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন খেলাপি ঋণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি দাবি করেন তার সময় খেলাপি ঋণের হার আগের চেয়ে কমেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় দৃষ্টি আকর্ষণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সামিটে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি। এসব কথা বলেন। I call upon OIC fraternity and the international community to address this problem of Myanmar so that the Rohingya community could return to their homeland in safety, security and dignity. We need to adopt a scientific view of life, invest in pursuit of scientific knowledge and exploration of new avenues, apply new innovations in all areas of life and quickly adapt to the realities of the fourth industrial revolution. সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন সেনাপ্রধান হিসেবে দেশে বিদেশে তাকে নিয়ে যে অপপ্রচার হয়েছিল তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। বুধবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ এই মন্তব্য করেন। তিনি বলেন ছোটখাটো এসব মানুষের কথায় মাথা ঘামালে সেনাবাহিনীর মতো একটা বাহিনীর প্রধানের দায়িত্ব যথাযথভাবে পালন করা যেত না। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে কর্নেল কমান্ড্যান্টের বিদায়ী সংবর্ধনা জানায় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বিশ্বের বুকে আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। সিলেটের গোয়াইনঘাটের একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ফতেপুর বিন্নাকান্দিতে 2 সন্তান সহ মায়ের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান নিহতরা হলেন হিফজুর রহমানের স্ত্রী মা আলেয়া বেগম, 11 বছর বয়সী ছেলে মিজানুর রহমান ও 5 বছর বয়সী মেয়ে তানিশা রহমান। এই ঘটনায় গুরুতর আহত হিফজুর রহমানকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আশার আলো বীমা দাবি পরিষদের প্রয়াস শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর উদ্যোগে পঞ্চমবারের মতো হওয়া ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এছাড়া অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, সংসদ সদস্য মোর্শেদ আলম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনায় আরও 60 জনের মৃত্যু, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, বঙ্গোভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমতি, চলমান বিধিনিষেধ বাড়ল 15 জুলাই পর্যন্ত। বোট ক্লাবে পরিমণির সাথে কি ঘটেছিল সিসিটিভি ফুটেজে প্রকাশ, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসামিরা। অমির বাসায় অভিযান, শতাধিক পাসপোর্ট জব্দ। বোট ক্লাবের বিষয়ে পদক্ষেপ দাবি এমপি হারুনের, করোনা থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিমণি নিয়ে নাটক বললেন বিএনপি নেতারা। 6 দিনেও সন্ধান মেলেনি ইসলামিক বক্তা আদনানের, ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেল 46 বছরে বিদেশে পাচার হয়েছে 8 লাখ কোটি টাকার, রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা, খতিয়ে দেখা হচ্ছে বললেন অর্থমন্ত্রী।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com বাংলা ভিশনে, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।